এবছর পুজোতে তুমি আমাকে যে শাড়িটা কিনে দিয়েছো, সেই শাড়ির সাথে এই চুড়িটা বেশ মানাবে। সত্যি করে বলো ঝিমলি, এগুলো তুমি কোথায় পেলে? যাবতীয় সমস্ত পাপের হিসাব নিকাশ হবে জমিদার মশাই। নমস্কার বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরি থেকে আমি সুদর্শন রয়েছি আপনাদের সাথে। আজ আপনাকে শোনাবো এক ভারী মিষ্টি মেয়ে ও তার বাবার করুণ কাহিনী। আচ্ছা, মৃত্যুর পরেও কি কোনো আত্মা পুনরায় ফিরে আসতে পারে তার কাছের মানুষদের কাছে? ঝিমলির বাবা বিজয় প্রতাপ হৃদযন্ত্র বিকল হয়ে মারা যাবার পর তাদের পরিবারে নেমে এসেছিল নিদারুণ অসহায়তা আর ভীষণ শোকের ছায়া। তবে সত্যি কি হৃদযন্ত্র বিকল হয়েই মারা গিয়েছিলেন বিজয় প্রতাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে হাড় হিম করা ভয়ের গল্প ঝিমলি। আজও গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রের ভূমিকায় আমি সুদর্শন। ঝিমলির চরিত্রে থাকছে লাবণ্য, ঝিমলির মায়ের চরিত্রে সুপমা। পোস্টারটি ডিজাইন করেছেন চিত্রায়ন। শুরু হচ্ছে ভয়ের গল্প ঝিমলি। বাবা, তুমি এসেছো? সত্যি তুমি এসেছো বাবা? তাহলে যে ওরা সবাই বলছে তুমি আর আসবে না, আমি জানতাম তুমি আসবে। তুমি আমার কাছে আসবে না তাই আবার হয় নাকি? তুমি যে আমাকে কত ভালোবাসো তাকে আমি জানি না? বাবা, তুমি যদি আমার মাথায় হাত বুলিয়ে না দাও তাহলে যে আমার রাতে ঘুমই আসে না। তুমি ফিরে এসেছো দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আমার আর কিচ্ছু চাই না, শুধু তুমি আমার কাছে থাকলেই হবে। 13 বছরের ছোট্ট মেয়ে ঝিমলি দুই চোখের জল মুছে দৌড়ে গেল ঘরের অন্ধকার কোণটার দিকে। তারপর দুই হাত বাড়িয়ে অদৃশ্য কাকে যেন ধরার চেষ্টা করল মেয়েটা। একদল কনকনে শীতল হাওয়া তার মাথার লম্বা লম্বা চুলগুলো এলোমেলো করে দিল, যেন অদৃশ্য কেউ তার মাথায় হাত বুলিয়ে বিলি কেটে দিচ্ছে। সকাল থেকে যেই মেয়েটা ভীষণ কান্নায় ভেঙে পড়েছিল, এখন তারই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। দুঃখ কষ্টের লেশ মাত্র তার মুখমণ্ডলে আর অবশিষ্ট নেই। দুই চোখ উজ্জ্বল হয়ে উঠেছে এক মহা উল্লাসে। ঝিমলি হাসি থামিয়ে নরম গলায় বলল, বাবা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো না, এসো, বিছানায় বসবে, এসো। তুমি জানো মা কত মন খারাপ করে রয়েছে, ভেবেছে তুমি হয়তো আর কখনো আসবে না। মাও আমার মতন ভীষণ কান্নাকাটি করছিল, কিন্তু আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি তোমার ঝিমলির কাছে আসবে না তাই আবার হয় নাকি? কথাগুলো বলতে বলতেই বিছানার উপরে এসে বসল ঝিমলি। তার ঠিক মুখোমুখি বিছানার সামনে চাদরের অংশটা কেমন যেন কুঁচকে গেল আপনা হতেই। ভাবখানা এমন যেন তার সামনের ফাঁকা অংশে অদৃশ্য কেউ এসে বসল। ঝিমলি আরও বেশ কিছু কথা বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এসে পুরোপুরি চমকিত হয়ে প্রবল উত্তেজনার সাথে বলল, বাবা, তুমি আমার জন্য কাচের চুড়ি এনেছো? তোমার মনে আছে আমি তোমাকে কয়েকদিন আগে বলেছিলাম কাচের চুড়ি কিনে আনতে, তাই তুমি সুন্দর সুন্দর চুড়িগুলো নিয়ে এসেছো। ইস, আমার খুব পছন্দ হয়েছে। এবছর পুজোতে তুমি আমাকে যে শাড়িটা কিনে দিয়েছো, সেই শাড়ির সাথে এই চুড়িটা বেশ মানাবে। এ কি ঝিমলি, তুমি আবার একা একা বসে কথা বলছো? তোমাকে না আমি কতবার বারণ করেছি যে এইভাবে একা একা কথা বলবে না। একা একা কখনো কথা বলতে নেই, তুমি কেন বুঝতে পারো না মা? একা যদি কথা বলো তাহলে লোকে যে তোমায় পাগল বলবে।
কথাগুলো বলতে বলতে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকে এলো ঝিমলির মা ময়ূরাক্ষী। মায়ের উদ্দেশ্যেই ছোট্ট ঝিমলি এবারে বলল, একা কেন মা? আমি তো এতক্ষণ বাবার সাথে কথা বলছিলাম। কিন্তু তুমি এই ঘরে আসতেই বাবা আবার চলে গেল। বাবা আমাকে কত আদর করলো, আমার মাথার চুলের বিলি কেটে দিল, আমাকে জড়িয়ে ধরলো, আমার পাশেও এসে বসলো। মেয়ের বলা কথাগুলো যেন সহ্য করতে পারল না ময়ূরাক্ষী। সে দুই চোখ বন্ধ করে নিজের দু কান চাপা দিল। তার বুকের ভেতরটা বর্তমানে হু হু করছে। কি যেন একটা অপরিসীম শূন্যস্থান সৃষ্টি হয়েছে তার হৃদয়ের মাঝে, যে শূন্যস্থান কোনোদিন কোনোভাবেই পূরণ হবার নয়। তার দুই চোখের কোণ হয়ে লবণাক্ত জলের ধারা নেমে গেল গাল বেয়ে। ময়ূরাক্ষী আর নিজের মাথা শান্ত করে রাখতে পারল না কিছুতেই। খানিকটা মেজাজের সাথে সে ধমকের সুরে বলল, আহ ঝিমলি, তুমি এবার চুপ করো। তোমাকে না আমি কতবার করে বলেছি, কতবার বুঝিয়েছি যে তোমার বাবা আমাদেরকে ছেড়ে চিরজীবনের মতন চলে গিয়েছেন, আর তিনি কখনো কোনোদিনও ফিরে আসবেন না। ওই যে রাতের অন্ধকারে ডুবে থাকা আকাশটার বুকে শত সহস্র নক্ষত্রগুলো জ্বলছে, সেই নক্ষত্রগুলোর মধ্যেই যে কোনো একটি হলেন তোমার বাবা। তিনি আর কিছুতেই এই পৃথিবীতে আসতে পারেন না। কিন্তু কেন যে তুমি আমার কথা শুনছো না সেটাই আমি বুঝতে পারছি না। বাস্তবটাকে তো আমাদের মেনে নিতে হবে মা। তোমার বাবা যে আর নেই, তিনি আজ থেকে 7 দিন আগে মারা গিয়েছেন। বুঝতে পেরেছো তুমি? এটাই হলো চরম সত্য। মায়ের এমন ধমকের সঙ্গে বলা কথাগুলো শুনে ছোট্ট বাচ্চা মেয়েটার মুখ কেমন যেন কাঁচুমাচু হয়ে ওঠে। সে ফুঁপিয়ে কেঁদে ফেলার উপক্রম হয়, কিন্তু পর মুহূর্তেই ময়ূরাক্ষী বুঝতে পারে নিজের ভুলটা। সত্যি এই সময় ঝিমলিকে বকাবকি করাটা তার একেবারেই উচিত হয়নি। বাচ্চা মেয়েটা সবেমাত্র একটা বড় ধাক্কা খেয়েছে। নিজের প্রাণের থেকেও প্রিয় বাবা তাকে ছেড়ে চিরকালের মতো চলে গিয়েছে না ফেরার দেশে। এই সময় ঝিমলিকে বকাবকি করাটা একেবারেই ময়ূরাক্ষীর উচিত নয়। কিন্তু সেইবার কতদিন সামলাবে, কতক্ষণ নিজের মাথা ঠান্ডা রাখবে? তার বুকটাও যে ফেটে যাচ্ছে। এমন অকালে যে তার কপালে বৈধব্য যোগ নেমে আসবে তা কি আর সে স্বপ্নেও ভাবতে পেরেছিল? আজকাল বাড়িতে রাখা আয়নাটার সামনে দাঁড়াতে পারে না ময়ূরাক্ষী। নিজের এই বিভৎস রূপ আয়নায় কিছুতেই দেখতে পারে না সে। স্বামী বিজয় প্রতাপ চৌধুরী বেঁচে থাকাকালীন কি সুন্দর তার রূপ ছিল। মাথা ভরা টকটকে লাল সিঁদুর ছিল, চোখ ভরা ছিল কাজল, হাতে ছিল শাঁখা পলা, গা ভরা ছিল গয়না। কিন্তু আজ সেই সব কোথায়? মাথার এক রাশ কেশ রাশি কেটে ছোট ছোট করে দেওয়া হয়েছে, সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছে কবেই। কপালে লাল টিপের জায়গায় এখন শুধুমাত্র একটা চন্দনের ফোঁটা, পরনে একখানি শ্বেত শুভ্র বৈধব্যের শাড়ি। স্ত্রীহীন অলঙ্কারহীন এই রূপ আয়নায় দেখতে একেবারেই ভালো লাগে না তার। বুকের মধ্যে আরও যেন হাহাকার ছড়িয়ে পড়ে তীব্র বেগে। আজ থেকে 7 দিন পূর্বে তার স্বামী বিজয় প্রতাপ হঠাৎ করেই একদিন শেষ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। বিজয় প্রতাপ চৌধুরী ছিলেন এই বিশাল পলাশডাঙ্গা গ্রামের জমিদারের খাস নায়েব। ময়ূরাক্ষী স্বামী বিজয় প্রতাপের মৃত্যুর খবর শুনে ছুটে এসেছিলেন স্বয়ং জমিদার দেবনাথ মল্লিকের সঙ্গে করে। তিনি নিজের জমিদার বাড়ির চিকিৎসককেও নিয়ে এসেছিলেন, কিন্তু চিকিৎসক এসে বেশ অনেকক্ষণ ধরে নানান পরীক্ষা নিরীক্ষা করার পর জানালো যে বিজয় প্রতাপের মৃত্যু ঘটেছে। ময়ূরাক্ষীর সাজানো গোছানো সুখের সংসারটা এক লহমায় যেন ভয়ানক অশনি ঘূর্ণিঝড় এসে লণ্ড ভণ্ড করে দিল সমস্ত কিছু। ময়ূরাক্ষী নিজেকে হয়তো সামলে উঠতে পারত না এই গভীর শোক থেকে, কিন্তু একমাত্র মেয়ে ঝিমলির কথা ভেবে সে নিজেকে বহু কষ্টে সামলে নিয়েছে। বাবার মৃত্যুর পরের দিন থেকে ঝিমলির মধ্যে দেখা গিয়েছে অদ্ভুত সব লক্ষণ। সে একা একা গভীর রাতে অদৃশ্য কার সঙ্গে যেন কথা বলে, কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো
অভিমান করে গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ছোট্ট ঝিমলির কথাবার্তা শুনে ময়ূরাক্ষী বুঝতে পারে যে সে তার বাবার সাথে কথা বলছে, কিন্তু প্রথম প্রথম বাচ্চা মেয়েটার এরূপ কাণ্ডে বিশেষ খুব একটা গুরুত্ব দেয় না ময়ূরাক্ষী। সে ভেবেছিল কিছুদিন যাবার পরেই হয়তো ঝিমলি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে, সে বুঝতে পারবে তার বাবা আর তাদের মধ্যে নেই। কিন্তু না, আজ প্রায় 7 দিন হয়ে গেল, অথচ ঝিমলির মধ্যে এতটুকু বদল ঘটেনি। সে যেমনভাবে একলা ঘরে কথা বলে এখনও ঠিক সেই রকমভাবেই কথা বলছে। এটা দেখে মাথাটা গরমই হয়ে গিয়েছিল ময়ূরাক্ষীর, কিন্তু তারপরে সে বুঝতে পারল নিজের ভুলটা। এরকম অবস্থায় এই রকমভাবে বাচ্চা মেয়েটাকে বকাবকি করা তার একেবারেই উচিত হয়নি। ঝিমলিকে কাছে টেনে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরা মাত্রই ছোট্ট ঝিমলি কেঁদে ফেলল। তারপর কাঁদতে কাঁদতে সে বলল, তুমি ভুল বলছো মা, বাবা আজকেও এসেছিল, একটু আগেও এসেছিল। বাবা কি আমাকে ছাড়া থাকতে পারে? তাই জন্যই তো বারবার আসে আমার কাছে। ময়ূরাক্ষী এবার মেয়েটাকে কিছুটা আদর করে বলল, কিন্তু ঝিমলি, বাবা কি করে আসবে? বাবা যে আর আমাদের মধ্যে নেই, তিনি যে আকাশের তারা হয়ে গিয়েছেন। বাবা এসেছিল এসেছিল এসেছিল। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই বিছানায় রাখা কাচের চুড়িগুলো দেখো। বাবা আজ আমার জন্য কাচের চুড়ি নিয়ে এসেছিল। তোমার মনে আছে মা, আমি বাবাকে কয়েকদিন আগে বলেছিলাম না আমার জন্য চুড়ি আনতে? তাই বাবা আজ আমার জন্য এগুলো কিনে এনেছে। ছোট্ট ঝিমলির কথা শুনে ময়ূরাক্ষী এবার তাকালো বিছানার দিকে, আর সেই দিকে তাকাতে ও পুরোপুরি অবাক হয়ে গেল। ঝিমলির সাথে কথা বলার কারণে ময়ূরাক্ষী এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এবারও নজরে পড়ল বিছানার মধ্যে ছড়িয়ে রয়েছে বেশ অনেকগুলো রঙিন কাঁচের চুড়ি। ময়ূরাক্ষীর বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে লাফিয়ে উঠল। এই কাঁচের চুড়িগুলো ঝিমলির কাছে এলো কোথা থেকে? এগুলো তো আগে ছিল না। ময়ূরাক্ষী বুঝতে পারল ইতিমধ্যেই তার কপালে শিশির বিন্দুর ন্যায় ফোঁটা ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। তবে শুধুমাত্র কপালেই নয়, তার হাতের তালু, পায়ের পাতা প্রায় সর্বত্রই ঘর্মাক্ত হয়ে উঠেছে। একটা শুকনো ঢোক গিলে ময়ূরাক্ষী এবার ভয়ার্ত দৃষ্টিতে ঝিমলির মুখ পানে তাকিয়ে কাটা কাটা ভাবে জিজ্ঞেস করল, সত্যি করে বলো, সত্যি করে বলো ঝিমলি, এগুলো তুমি কোথায় পেলে? এই কাচের চুড়ি তো তোমার কাছে আগে ছিল না। কোথা থেকে এলো তাহলে এই চুড়িগুলো? উফ মা, আমি তো তোমাকে বললাম যে বাবা আমাকে এগুলো দিয়েছে। একটু আগেই বাবা আমার কাছে এসেছিল, বাবা তো আমাকে আদর করে চুড়িগুলো দিয়ে গেল। ঝিমলির বলা একটা কথাও বিশ্বাসযোগ্য বলে গণ্য হলো না ময়ূরাক্ষীর কাছে। যেই মানুষটা আজ থেকে 7 দিন আগে মারা গিয়েছে, সেই মানুষটার প্রাণহীন কাঠ হয়ে যাওয়া দেহটা সে নিজের চোখে দেখেছে, নিজের হাতে স্পর্শ করেছে। সেই মানুষটা পুনরায় ফিরে আসতে পারে কি করে? ভূত, প্রেত, আত্মা এই সমস্ত কিছুতেই ময়ূরাক্ষীর একেবারে বিন্দুমাত্র বিশ্বাস নেই কোনো কালেই। ময়ূরাক্ষীর মতে এই সব কিছুই হল দুর্বল ভীত মানুষের মনের ভ্রান্ত ধারণা মাত্র। সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে কপালের ঘাম মুছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঝিমলির উদ্দেশ্যে বলল, আচ্ছা বেশ, ঠিক আছে মা, এখন তোমায় আর কোনো কথা বলতে হবে না। চলো, অনেক রাত হয়েছে, তুমি এখন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে। এখন তোমার ঘুমের বড় প্রয়োজন। ঝিমলি, মা সাবধানে, এত বেশি দৌড়াদৌড়ি করো না, তুমি পড়ে যেতে পারো। বেশ উচ্চকণ্ঠে কথাগুলো বলে ময়ূরাক্ষী আবার ব্যস্ত হলো তার নিজের কাজে। ছোট্ট বাচ্চা দুরন্ত মেয়েটা একাই খেলা করছে। একবার সিঁড়ি বেয়ে দৌড়ে একতলা থেকে দোতলায় যাচ্ছে, আবার দোতলা থেকে তারপরেই নিচে নেমে আসছে।
ময়ূরাক্ষীর দুই চোখ জলে ভরে উঠল। ঝিমলি ঠিক যেরকম ভাবে এখন খেলা করছে, সে এরকম ভাবে লুকোচুরি খেলতো তার বাবার সাথে। কিন্তু আজ আর ঝিমলির বাবা নেই তাদের মধ্যে। অথচ ছোট্ট অবুঝ মেয়েটা সমস্ত দুঃখ কষ্ট ভুলে নিজেই একা একা কি সুন্দর করে খেলা করছে, এটা দেখেও কিছুটা স্বস্তি বোধ করল ময়ূরাক্ষী। আমি কিন্তু তোমাকে বারবার বারণ করেছি ঝিমলি, তুমি এইরমভাবে দৌড়াদৌড়ি করো না, তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে যে কোনো সময়। তুমি কেন বুঝতে পারছো না মা? আমার হাতে অনেক কাজ বাকি আছে, আমাকে তো সেই সব কাজ করতে হবে। তুমি লক্ষ্মী মেয়ের মতন চুপটি করে বসো একটু। জানোই তো আজ আমাদের বাড়িতে জমিদার মশাই আসছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। মাঝে কেটে গিয়েছে প্রায় আরও ৩-৪টে দিন। ময়ূরাক্ষীর স্বামী অর্থাৎ পলাশডাঙ্গা গ্রামের নায়েব বিজয় প্রতাপ চৌধুরী মারা গিয়েছেন আজ 10 দিনের বেশি হয়ে গেল। জমিদার মশাই দেবনাথ মল্লিক স্বয়ং আজ তাদের বাড়িতে আসছেন। তিনি এর আগে এসেছিলেন যেদিন তার স্বামী মারা গিয়েছিল সেই দিন। আজ আবারও আসছেন জমিদার দেবনাথ মল্লিক। ময়ূরাক্ষীর বুকের মধ্যে একটা আশার আলো জ্বলে ওঠে সহসা। সে মনে মনে ভাবল, এমন অসহায় অবস্থায় তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই হয়তো জমিদার মশাই আসছেন। এই কথা সে ভাবল, কিন্তু তখনও ময়ূরাক্ষী বুঝতে পারছিল না আর মাত্র কিছুক্ষণ পর ঠিক কি ঘটতে চলেছে। জমিদার মশাইয়ের অতিথি আপ্যায়নের জন্য ময়ূরাক্ষী সকাল থেকেই আজ ভীষণ ব্যস্ত। তার উপর আবার ছোট্ট মেয়ে ঝিমলি দৌড়োদৌড়ি করে খেলা করছে, সেই জন্যই তাকেও আজ ভীষণ বকাবকি করতে হচ্ছে। কিন্তু সেই সব কথা যেন ঝিমলির কানে গিয়ে পৌঁছচ্ছেই না। সে ওই একইভাবে খেলার মধ্যেই ব্যস্ত। ধরতে পারে না আমাকে, কথাগুলো বলতে বলতে পিছন দিকে তাকিয়ে দোতলা থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছিল ঝিমলি। পিছনের দিকে তাকিয়ে ছোটার ভাবখানা এমন যেন তার পিছনে তাকে ধাওয়া করে কেউ এগিয়ে আসছে। ঝিমলির বাবা তার সাথে ঠিক যেরকম ভাবে লুকোচুরি খেলত, ঠিক সেই রকমই খেলার ভঙ্গিমাটা। আচমকা ঝিমলি খেয়াল করল না যে সে কখন ছুটতে ছুটতে দোতলার একেবারে শেষ সীমানার সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছে, আর সামনের দিকে এক পা বাড়ানো মাত্রই সিঁড়ি বেয়ে হুমড়ি খেয়ে নিচে গড়িয়ে পড়তেই যাচ্ছিল। এমন ভয়ানক দৃশ্য দেখে অপরিসীম ভয়ে ময়ূরাক্ষীর হাত থেকে জলপূর্ণ ঘটিখানা সশব্দে মেঝেতে পড়ে সমস্ত জল ছড়িয়ে পড়ল চারিদিকে। তার বুক ঠেলে উঠে এলো একটা আর্তনাদ। পাগলের মতো চিৎকার করে ময়ূরাক্ষী দৌড়ে এলো, কিন্তু তার উপরে উঠতে উঠতে ছোট্ট মেয়েটা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়বে, একটা ভীষণ রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। কিন্তু না, ময়ূরাক্ষী যেরকমটা ভাবল সেরকম কোনো কিছুই ঘটল না। সে নিজের দুই চোখে এমন দিনে দুপুরে খটখটে আলোয় স্বচক্ষে যা দেখল তা ছিল একেবারে অবিশ্বাস্য এক ঘটনা। সে দেখল অদৃশ্য কেউ যেন ঝিমলির হাত টেনে ধরেছে, আর তাতেই আসন্ন এই মহাবিপদ থেকে ছোট্ট মেয়েটা রক্ষা পেয়েছে। ময়ূরাক্ষীর হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। সে কিছুতেই বুঝে উঠতে পারল না এরকম ঘটনা বাস্তবে কিভাবে ঘটতে পারে। সম্বিত ফিরে আসতেই সে দৌড়ে গিয়ে ঝিমলিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এক প্রকার কাঁদতে কাঁদতে অসহায়ভাবে বলল, ঝিমলি, কতবার তোকে পই পই করে বারণ করলাম যে এরম ভাবে ছোটাছুটি করতে না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনবি না। হ্যাঁ রে, তোকে ওভাবে পেছন থেকে কে টেনে ধরল রে? আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বুকের ভেতরটায় কি যে মারাত্মকভাবে তোলপাড় শুরু হয়েছিল তা যদি তোকে বোঝাতে পারতাম। তুমি কেঁদো না মা, আসলে বাবার সাথে লুকোচুরি খেলছিলাম তো, তাই বুঝতে পারিনি কখন একেবারে ধারে এসে পড়েছি। আমি তো পড়েই যেতাম। বাবা দৌড়ে এসে আমার হাত দুখানি ধরলো, তাই তো আর পড়লাম না। এই যাত্রায় বেঁচে গেলাম বাবা। ময়ূরাক্ষী ছোট্ট মেয়েটার কপালে একটা স্নেহের চুম্বন করল। এই মেয়েটাই এখন তার বাঁচার একমাত্র ভরসা। ঝিমলির যদি কিছু একটা হয়ে যায় তাহলে সে নিজের বেঁচে থাকার রসদটুকুও হারিয়ে ফেলবে পুরোপুরিভাবে। ঝিমলির বলা কথাগুলো এখন আর সম্পূর্ণভাবে অবিশ্বাস করতে পারল না সে।
কারণ এই 10 দিনে বিজয় প্রতাপের মৃত্যুর পর থেকে এমন কিছু কিছু অস্বাভাবিক ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছে যেগুলো একেবারেই অবিশ্বাস করার মতো নয়। স্বামীর মৃত্যুর পর প্রথম দিকে ঝিমলির বলা কথা একেবারেই বিশ্বাস না করলেও এখন ময়ূরাক্ষী খুব ভালোভাবে বিশ্বাস করে সেই সব কথা। সেও 2 চোখ বন্ধ করলে যেন উপলব্ধি করতে পারে তার স্বামী তার কাছাকাছি রয়েছে, তাদের রক্ষা করার জন্য, সকল বিপদ আপদের থেকে আগলে রাখার জন্য তাদের পাশেই আছে। কতবার সে মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখেছে তাদের বিছানার ঠিক পাশেই অন্ধকারাচ্ছন্ন কোণের মধ্যে একটা কালো অবয়বকে দাঁড়িয়ে থাকতে, কিন্তু সেই দিকে ময়ূরাক্ষী চোখ ফেরানো মাত্রই ওই অবয়বটা মিলিয়ে গেছে। কতবার সে ঝিমলিকে অদৃশ্য কারোর সাথে কথা বলতে দেখেছে, হাসতে দেখেছে। অতটুকু একটা বাচ্চা মেয়ের পক্ষে এরকম অভিনয় করাটা একেবারেই সম্ভব নয়। সে যেন সত্যি তার মৃত বাবার সাথে কথা বলে, হাসে, খেলা করে, এই যেমন কিছুক্ষণ আগেও করছিল। এই সমস্ত ভাবনাতেই মশগুল ছিল ময়ূরাক্ষী। হঠাৎ করেই তার কানে এলো বাইরে থেকে জুড়ি গাড়ির শব্দ। তাদের বাড়ির ঠিক সদর দরজার সামনে গাড়িখানা এসে থামল। মেয়েকে নিয়ে নিচে নেমে এলো ময়ূরাক্ষী। জুড়ি গাড়ি থেকে নেমে এলেন পলাশডাঙ্গা গ্রামের জমিদার দেবনাথ মল্লিক। এক খিলি পান মুখে ভরে তা চিবোতে চিবোতে তিনি এগিয়ে এলেন বাড়ির অন্দরমহলের দিকে। তা বৌমা, সবকিছু কুশল মঙ্গল তো? পচর পচর করে পান চিবুতে চিবুতে জমিদার দেবনাথ মল্লিক ঢুকে এলেন ময়ূরাক্ষীদের বাড়ির অন্দরমহলে। সুঠাম চেহারার একজন পুরুষ দেবনাথ মল্লিক। তার মাথার লম্বা চুল ঘাড় বেয়ে নেমে এসেছে বক্ষ দেশে। মুখমণ্ডল বড়ই কঠিন, চোখের দৃষ্টি শানিত, তবে অদ্ভুত রকমের হলদেটে। এমন হলুদ রঙের চোখের মণি যে কোনো মানুষের হতে পারে তা একেবারেই জানা ছিল না ময়ূরাক্ষীর। বিয়ের পরেই গ্রামের জমিদার মশাইয়ের সাথে তার স্বামীর মারফত পরিচয় না হলে সে হয়তো কখনোই জানতে পারত না যে এরকম অদ্ভুত চোখের মণিসম্পন্ন মানুষও এই পৃথিবীতে থাকতে পারে। দেবনাথ মল্লিকের 2 ঠোঁট টকটকে লাল। ময়ূরাক্ষী এবার সৌজন্যমূলক মৃদু হেসে জমিদার মশাইয়ের প্রশ্নের জবাবে বলল, ওই চলে যাচ্ছে জমিদার মশাই। আমাদের আবার থাকা না থাকার সবটাই তো জানেন। তা আপনার খবর কি? আপনার শরীর সুস্থ রয়েছে তো? হ্যাঁ বৌমা, আমিও বেশ দিব্যি আছি রসে বসে। তবে আমার অত্যন্ত প্রিয় নায়েব বিজয় প্রতাপের কথা ভেবে সত্যি মাঝে মধ্যে বড় কষ্ট হয়, বড়ই মন খারাপ হয়। যতই হোক, সে আমার বড় কাছের মানুষ ছিল কি না। তা বৌমা, এত বড় বাড়িতে তুমি কি একাই থাকো মেয়েকে নিয়ে? মানে আমি বলতে চাইছি যে তোমার বাপের বাড়ি থেকে কেউ এসে থাকছেন না তোমার সাথে? জমিদার দেবনাথ মল্লিকের শেষের বলা কথাগুলো একেবারেই ভালো ঠেকল না ময়ূরাক্ষীর। জমিদারের অন্তিম কথাগুলোর মধ্যে কিরকম যেন একটা অদ্ভুত আলাদা ভঙ্গি ছিল, একটা গোপন অসৎ উদ্দেশ্য ছিল। জমিদারের 2 চোখের দিকে তাকিয়ে সে দেখল বর্তমানে দেবনাথ মল্লিকের 2 চোখের হলদেটে ঘোলা মণি দুটি কি ভীষণ রকমের উজ্জ্বল হয়ে উঠেছে। রক্তলোলুপ হায়নার চোখের দৃষ্টি যেমন হয়, এ যেন ঠিক তাই। পুরুষ মানুষের এইরূপ হিংস্র দৃষ্টি ময়ূরাক্ষী খুব ভালোভাবে চেনে। শুধুমাত্র ময়ূরাক্ষী কেন, এই জগতের সকল নারী জাতি পরপুরুষের এইরূপ দৃষ্টি সম্পর্কে অবগত। দেবনাথ মল্লিকের দৃষ্টি অনুসরণ করে ময়ূরাক্ষী বুঝতে পারল তার কোমল শরীরের প্রতি অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি। কোনো রকমে খানিকটা ইতস্তত করে দ্রুত হাতে পরনে থাকা সাদা কাপড়খানি সে ভালোভাবে ঢাকা দিল নিজের বুক আর পেটের মধ্যে। ময়ূরাক্ষীর মনের মধ্যে কেন যেন একটা অশনি আতঙ্কের জন্ম হলো। সে ঝিমলিকে চোখের ইশারায় বাড়ির ভেতরে যেতে বলল। ঝিমলি বাড়ির ভিতরে চলে যাওয়া মাত্রই একটা শুকনো ঢোক গিলে
ময়ূরাক্ষী বলল, আগে হ্যাঁ জমিদার মশাই, আসলে আমার বাপের বাড়ি তো এখান থেকে বহু দূরে, তাদের পক্ষে সর্বক্ষণ আমার সাথে থাকা সম্ভব নয়। প্রথম দিকে তারা এসেছিলেন, কিন্তু 3 দিনের দিনই চলে গিয়েছেন। তাই এখন আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে একলাই থাকি। ময়ূরাক্ষীর বলা এই কথাগুলোই এবার জমিদারের ঠোঁটের কোণে একটা বাঁকা সুচালো হাসির রেখা ফুটিয়ে তুলল। জমিদার দেবনাথ মল্লিক বাইরের দিকে মুখ করে থু থু শব্দে বেশ অনেকটা পানের পিক ফেলে লালচে ছোপ ধরা দাঁতগুলো বের করে একটা কদর্য নোংরা হাসি হেসে বললেন, ও তাই বুঝি? বাহ বাহ। আসলে কি জানো বৌমা, একা থাকার অভ্যাস করাই ভালো। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার এবং তোমার মেয়ের সব দায়িত্ব আমার। আমি থাকতে তোমাদের কোনো কিছুর অসুবিধা হতে দেব না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর একটা কথা বলে রাখি, রাতের বেলায় আমাকে কিছুদিন আসতে হবে তোমাদের বাড়িতে। বুঝতেই তো পারছো, তোমার স্বামী আমার খাস নায়েব ছিল, তাই তোমাদের বাড়িতে বেশ কিছু জরুরি কাগজপত্র রয়ে গিয়েছে, সেই সমস্ত কিছু আমায় নিয়ে যেতে হবে। আসলে দিনের বেলায় এত কাজের চাপ থাকে যে আসার সময় পাবো না, তাই জন্যই রাতের বেলায় আসতে হবে। তবে তোমার কথা ভেবে আমার ভারী কষ্ট হয় বৌমা। এত অল্প বয়সে স্বামী হারা হলে এই দুঃখ কি আর কোনো কম দুঃখ গো? তবে চিন্তা নেই, আমি আছি, আমি থাকতে তোমার কোনো দুঃখ রইবে না। ময়ূরাক্ষীর মাথায় যেন ক্রোধের আগুন জ্বলে উঠল। জমিদার দেবনাথ মল্লিক যে এতটা নোংরা, এতটা নীচ মানুষ, তা সে আগে বুঝতে পারেনি। ময়ূরাক্ষীর সমগ্র শরীর যেন প্রবল ঘৃণায় গুলিয়ে উঠল। তার ইচ্ছা করল ধিক্কারের সাথে জমিদার দেবনাথ মল্লিকের মুখে থুথু ছুঁড়ে মারতে, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিল সে। জমিদারের জঘন্য অসৎ উদ্দেশ্য বুঝতে তার এতটুকু অসুবিধা হলো না। রাতের বেলায় জমিদার যদি তার বাড়িতে আসে তাহলে যে কি বিপদ ঘটতে পারে তা সে সহজেই বুঝতে পারল। হায় ভগবান, এমন বিপদের হাত থেকে সে নিজেকে এবং তার ছোট্ট মেয়েকে রক্ষা করবে কি করে? সে একজন অসহায় সদ্য স্বামীহারা বিধবা মহিলা। জমিদার দেবনাথ মল্লিকের বিরুদ্ধে গিয়ে কোনো কথাই বলতে পারবে না ও কাউকে, সেই ক্ষমতা ওর নেই। তাহলে তাহলে কি ওই শয়তান নরপিশাচটার ভোগ্য বস্তুতে পরিণত হতে হবে তাকে? না না, কিছুতেই না। সে নিজের জীবন দিয়ে দেবে, তবু অপবিত্র হতে পারবে না। এই সমস্ত কিছু ভাবনাতেই মশগুল ছিল ময়ূরাক্ষী। কিন্তু আচমকাই তার সম্বিত ফিরল। সে শিউরে উঠে দেখল জমিদার উজ্জ্বল হিংস্র চোখে রক্ত লেগে থাকা দাঁতের মতো লালচে চোপ ধরা দাঁত বের করে এগিয়ে আসছে তার অত্যন্ত কাছাকাছি। এদিকে এসো, শোনো। জমিদার নিজের 2 হাত বাড়িয়ে দিয়েছে ময়ূরাক্ষীর শরীর স্পর্শ করার জন্য, কিন্তু হঠাৎ করেই পেছনে কি যেন একটা দেখে জমিদার দেবনাথ মল্লিক ভূত দেখার মতো চমকে ওঠে। তারপর পিছন পানে কয়েক পা লাফিয়ে গেলেন। তিনি মারাত্মক ভয় পেয়ে নিচু গলায় রীতিমতো কাঁপতে কাঁপতে বলে উঠলেন, না না, কিছুতেই হতে পারে না, এটা বাস্তবে কখনোই সম্ভব নয়। বিষয়টা আসলে ঠিক কি ঘটল তা সঠিকভাবে বুঝতে পারল না ময়ূরাক্ষী নিজেও। জমিদার দেবনাথ মল্লিক ময়ূরাক্ষীর ঠিক পিছনে কিছু একটা দেখে মারাত্মক রকমের ভয় পেয়ে এক প্রকার পড়েই গেলেন তার থেকে বেশ অনেকটা তফাতে। মেঝের উপর পড়ে সেখানে মৃগী রোগীর মতো থরথর করে কাঁপতে আরম্ভ করলেন। মুহূর্তের মধ্যেই তার কপাল ঘর্মাক্ত হয়ে উঠল, তার 2 চোখ লাল হয়ে গেল। চোখের কোণে পরিষ্কার এক মারাত্মক ভয় এবং অপরিসীম আতঙ্ক একসাথে ফুটে উঠতে দেখল ময়ূরাক্ষী। এরপরেই জমিদার দেবনাথ মল্লিক কোনো রকমে উঠে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে এক প্রকার ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পাগলের মতো পড়িমড়ি করে চলে গেলেন বাড়ি ছেড়ে সদর দরজার দিকে।
তারপর জুড়ি গাড়িতে উঠে বসতে সশব্দে ঘোড়াগুলি দৌড়তে আরম্ভ করল। ময়ূরাক্ষী পিছন ফিরে তাকানোর পর কিন্তু কাউকেই দেখতে পায়নি। সমগ্র জায়গাটা একেবারে স্বাভাবিক, কোথাও এমন কোনো অস্বাভাবিকত্বের ছোঁয়া নেই যা দেখে দেবনাথ মল্লিক এতটা ভয় পেয়ে যেতে পারেন। তবে যাই হোক না কেন, যে কোনো কারণেই ওই শয়তানটা ভয় পেয়ে থাকুক না কেন, এটা না হলে আজ তার মহা সর্বনাশ ঘটে যেতে পারত। যদি উপযুক্ত সময় দেবনাথ মল্লিক ভয় পেয়ে না পালিয়ে যেতেন। দ্রুত হাতে ঘরের দরজাখানা বন্ধ করে দিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল ময়ূরাক্ষী। স্বামীর মৃত্যুর পর এই প্রথম তার এতটা অসহায় লাগলো নিজেকে। শুনছেন ঝিমলি। গল্পটি এখনো পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন। পিশাচ পর্ব অডিও স্টোরির সঙ্গে জুড়ে থাকতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। ঝিমলি, ঝিমলি কোথায় গেলে মা? তাড়াতাড়ি এই গরম দুধটা খেয়ে নাও, দুধটা যে একেবারে ঠান্ডা হয়ে যাবে সোনা। লক্ষ্মী মা আমার, এই এক গ্লাস দুধ ঢকঢক করে খেয়ে নাও দেখি। তারপর আজ আমি তোমায় সেই দুয়োরানী আর সুয়োরানীর গল্পখানা শোনাবো। হাতে গরম দুধের গ্লাস নিয়ে সিঁড়ি বেয়ে ময়ূরাক্ষী উঠে এলো দোতলায়। আজ অমাবস্যা তিথি হবার কারণে চারিদিক পুরোপুরি ঘুটঘুটে অন্ধকারে ভরে গিয়েছে। বাইরে এতটুকু চাঁদের চাঁদনি আলো নেই। ঘরের মধ্যে জ্বলতে থাকা কাচের লণ্ঠনগুলো যেন কেমন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এত বড় একটা বাড়ির অন্দরমহলের মধ্যে জায়গায় জায়গায় কেবলই বিরাজ করছে চাপ চাপ নিকষ কালো অন্ধকার। কাঁচের ঝাড় লণ্ঠনের আলোগুলি সেই সমস্ত কুৎসিত আঁধার সম্পূর্ণরূপে মোচন করতে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। তাই এক অদ্ভুত আংশিক আলো অন্ধকারের মায়াজাল যেন বিস্তার লাভ করেছে পলাশডাঙ্গা গ্রামের নায়েবের বাড়ি তথা ময়ূরাক্ষীদের বাড়ির অভ্যন্তরে। রাত্রি এখন বেশ গভীর। ঘড়ির কাঁটা 10টার ঘর ছাড়িয়ে গিয়েছে অনেক আগেই। যেই ঘরে ঝিমলি আর ময়ূরাক্ষী ঘুমোয় সেই ঘরের ভেজানো দরজার মুখোমুখি এসে মৃদু ঠেলা দিতে দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দরজা খুলে যাওয়া মাত্রই ভেতর থেকে এক দল কনকনে ঠান্ডা বাতাসের স্রোত এসে যেন ঝাঁপিয়ে পড়ল ময়ূরাক্ষীর উপর। মুহূর্তের মধ্যেই ময়ূরাক্ষীর গোটা গায়ের লোমগুলো একটা একটা করে খাড়া হয়ে গেল সজারুর গায়ের কাঁটার ন্যায়। সে কিছুতেই বুঝতে পারল না যে ঘরের ভেতরের বাতাস এমন কনকনে ঠান্ডা হলো কি করে, আর ঘরটা এত অন্ধকারই বা কেন। ঘরের ভিতরে যে ছোট্ট টিমটিমে লণ্ঠনটি জ্বলছিল তা কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে। ময়ূরাক্ষীর গা যেন ছমছম করে উঠল। ঘরের ভেতর কিসের যেন একটা অপরিচিত গন্ধ বারবার ঘুরপাক খাচ্ছে। অন্ধকার ওই ঘরটার মধ্যে ঢোকার সাহস হলো না ময়ূরাক্ষীর। বাইরের চৌকাঠের গোড়ায় দাঁড়িয়ে থেকে সে দুরু দুরু বুকে চাপা স্বরে প্রশ্নটা করল, ঝিমলি, ঝিমলি মা, তুমি কি এই ঘরের ভেতর রয়েছ? দেখো, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। তুমি দুধটা খেয়ে নাও ঝিমলি। তুমি কি ঘরের ভেতর আছো? না, ময়ূরাক্ষীর প্রশ্নের কোনো উত্তর এলো না। অন্ধকারে নিমজ্জিত সেই ঘরের ভেতর থেকে তার কথাগুলো যেন অন্ধকার ঘরের মধ্যে ধাক্কা খেয়ে তার কাছেই ফিরে এলো। ঘরের ভেতর কিসের একটা শব্দ হতেই ময়ূরাক্ষী বাইরে কাঁচের লণ্ঠনখানা নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো সেই ঘরের ভেতর কি ঘটছে তা দেখার জন্য। লণ্ঠনের আলো হাতে
খোলা দরজার সামনে এসে দাঁড়াতে তার হৃৎপিণ্ডটা যেন নিজের কাজ থামিয়ে দিল। সে যে এরকম সাংঘাতিক হাড় হিম করা ভয়ের কোনো দৃশ্য দেখবে এটা সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কখনো। তার হাত থেকে তৎক্ষণাৎ দুধের গ্লাসটা পড়ে গিয়ে চুরমার হয়ে গেল। ময়ূরাক্ষী দেখল তার 13 বছরের মেয়ে ঝিমলি সেই অন্ধকারে ডুবে থাকা ঘরের মেঝের মধ্যে বসে আছে এক অদ্ভুত ভঙ্গিমায়। তার 2 পা এবং 2 হাত সমান্তরালভাবে মেঝেতে রাখা এবং গোটা দেহটা পুরোপুরি উল্টো, মাথাটা নিচের দিকে কাত হয়ে ঝোলানো। চিৎকার করতে গিয়ে ময়ূরাক্ষী টের পেল তার গলা থেকে এতটুকু আওয়াজও বের হচ্ছে না। সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মেয়ের দিকে। ঝিমলির মাথার প্রতিটা লম্বা লম্বা চুলগুলো বর্তমানে মেঝেতে লুটোচ্ছে। চুলগুলো যেন এক একটা কিলবিলে জীবজন্তুর বিষধর সাপের বাচ্চা। সেগুলো যেন ফনা তুলে কাকে ছোবল দিতে চায় প্রবল আক্রোশে। কিন্তু যে জিনিসটা দেখে ময়ূরাক্ষীর মাথা সম্পূর্ণ ঘুরে গেল সেটা হলো ঝিমলির 2 চোখ। বুক ঠেলে একটা চাপা আর্তনাদ উঠে এলো ময়ূরাক্ষীর। ঝিমলির 2 চোখের মণিগুলো কোথায় গেল? মেয়েটার 2 চোখ পুরোপুরি অলেখা কাগজের মতো সাদা, সম্পূর্ণ সাদা। সেখানে মণি বলে কিছু নেই। জীবন্ত কোনো প্রাণীর চোখের দৃষ্টি কি আদৌ এরকম মৃত্যু শীতল হতে পারে? ময়ূরাক্ষীর সমস্ত চিন্তা ভাবনার জাল ছিঁড়ে দিয়ে খল খল করে হেসে উঠল ঝিমলি। তারপর হাসি থামিয়ে বলল, আজ সব হিসেব নেওয়ার দিন। আজ পাপীরা শাস্তি পাবে তাদের নিজের কৃতকর্মের। আজ বড় অমাবস্যার রাত্রি, আর এই অমাবস্যার রাতেই যে কোনো অশরীরী শক্তির মাত্রা সবচেয়ে বৃদ্ধি পায়। তাই জন্যেই আমি আজকের এই রাত বেছে নিয়েছি অপরাধীদের শাস্তি দেবার জন্য। জ্ঞান হারিয়ে ধরাস করে মেঝের মধ্যে লুটিয়ে পড়ল ময়ূরাক্ষী। কারণ এই চরম বিভৎসতা সহ্য করা তার পক্ষে আর একেবারেই সম্ভব হলো না। মাত্র 13 বছরের একটা বাচ্চা মেয়ের মুখ থেকে এমন কর্কশ ধরা ধরা গলার ভারী পুরুষালী আওয়াজ কিভাবে বেরিয়ে আসতে পারে তা একেবারেই ধারণার বাইরে। দীর্ঘদিন মানুষের বুকে সর্দি বসলে যেরকম ঘর ঘরে আওয়াজ বের হয় ঠিক সেরকমভাবেই কথাগুলো বলল ঝিমলি। কথা বলা শেষ হতেই সে যেন কোনো মহা আনন্দে আবার খলখল করে হেসে উঠল। জ্ঞান হারানোর চরম মুহূর্তে ময়ূরাক্ষী বুঝতে পারল এই কণ্ঠস্বর আসলে তার স্বামী বিজয় প্রতাপের। নিজের ঘরের মধ্যে সুখ নিদ্রায় মগ্ন ছিল পলাশডাঙ্গা গ্রামের জমিদার দেবনাথ মল্লিক। কিন্তু আচমকায় তার ঘুমের রেশ ক্রমেই পাতলা হতে আরম্ভ করল। ক্রমশ বুকের মধ্যে কিসের একটা যেন চাপ অনুভব করলেন তিনি। বাতাসের মধ্যে কোথা থেকে কে যেন একরাশ সুগন্ধি আতর ঢেলে দিয়েছে। শেষের দিকে বুকের মধ্যে চাপের মাত্রা এতটাই বৃদ্ধি পেল যে চোখের পাতা না খুলে আর কিছুতেই ঘুমিয়ে থাকতে পারলেন না তিনি। কিন্তু চোখের পাতা খোলা মাত্রই এক মারাত্মক রকমের চিৎকার করে এক প্রকার ছিটকে লাফিয়ে পড়লেন বিছানা থেকে। বুকের বাম দিকটা এখনো ধরাস ধরাস করে লাফাচ্ছে। ঘরটা পুরোপুরি অন্ধকার নয়। লণ্ঠনের আলোয় তিনি স্পষ্ট দেখেছেন কে যেন একটা বসেছিল তার বুকের মধ্যে। ঘুমের ঘরে তিনি পরিষ্কারভাবে তার মুখমণ্ডল বুঝতে না পারলেও এটুকু তিনি বিলক্ষণ বুঝেছেন যে সে কোনো একটা বাচ্চা মেয়ে ছিল, আর তার চোখের দৃষ্টি সম্পূর্ণ নিবদ্ধ ছিল তারই ঘুমন্ত মুখটার প্রতি। এতক্ষণ ধরে যে মেয়েটা তার বুকের মধ্যে বসেছিল সে এখন ছিটকে পড়েছে বিছানার অপর প্রান্তে। হাত বাড়িয়ে লণ্ঠনের আলোটা টেনে নিলেন দেবনাথ মল্লিক। তিনি টের পেলেন তার গলা সম্পূর্ণ শুকিয়ে কাঠ হয়ে গেছে। বহু কষ্টে একটা শুকনো ঢোক গিলে বিছানার চাদরখানা এক ঝটকায় সরিয়ে ফেলতে তিনি দেখলেন
অপর প্রান্তে অন্ধকারের মধ্যে বসে আছে একটা বাচ্চা মেয়ে। তার মাথার লম্বা লম্বা চুলগুলো ঝালরের মতো নেমে এসেছে নিচে। মেয়েটার দুই চোখের অদ্ভুত উজ্জ্বল সাদাটে ঝকঝকে দৃষ্টির মধ্যে মিশে রয়েছে এক সাংঘাতিক প্রতিশোধ স্পৃহা। চোখের দৃষ্টি সংকুচিত করতে দেবনাথ মল্লিক এবার চিনতে পারলেন মেয়েটি আসলে কে। এ যে বিজয় প্রতাপের মেয়ে ঝিমলি, কিন্তু সে এখানে এই এত রাতে এলো কোথা থেকে, আর তার এমন অবস্থাই বা কেন? এই সমস্ত প্রশ্ন জমিদারের মনের মধ্যে জাগতেই বিছানার অপর প্রান্তে অদ্ভুত এক বিচিত্র দেহ ভঙ্গিমায় বসে থাকা ঝিমলি তক্তার তলা থেকে বীভৎসভাবে খলখল করে হেসে বিকৃতভাবে বলল, যাবতীয় সমস্ত পাপের হিসাব নিকাশ হবে জমিদার মশাই। আজ আর আপনার নিস্তার নেই। যে পাপ আপনি করেছেন তার উচিত শাস্তি আপনাকে পেতেই হবে। ইতিমধ্যেই আপনার টাকা খাওয়া চিকিৎসক মশাই পরলোক গমন করেছেন। এবার আপনার পালা। দেবনাথ মল্লিকের সমস্ত শরীর জুড়ে আতঙ্কের জোয়ার বয়ে গেল। এ যে কোনো বাচ্চা মেয়ের কণ্ঠস্বর হতেই পারে না। ঝিমলির মুখ দিয়ে কথাগুলো আসলে বলছে তার নায়েব বিজয় প্রতাপের আত্মা। জমিদার দেবনাথ মল্লিক খুব ভালোভাবেই জানেন যে বিজয় প্রতাপের মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি। তিনি যেদিন ময়ূরাক্ষীর সাথে দেখা করতে গিয়েছিলেন সেদিন পরিষ্কার সচক্ষে দিনের স্পষ্ট আলোয় দেখেছেন ময়ূরাক্ষীর ঠিক পিছনে দাঁড়িয়েছিল বিজয় প্রতাপের অতৃপ্ত অশরীরী বিদেহী আত্মা। আর তাকে দেখেই তো অত ভয় পেয়ে কোনো রকমে সেই স্থান পরিত্যাগ করেছিলেন তিনি। কিন্তু আজ যে বিজয় প্রতাপের আত্মা তার ছোট্ট বাচ্চা মেয়েটার দেহে প্রবেশ করে সোজা তারই বাড়িতে তারই কক্ষে এসে উপস্থিত হয়েছে, এবার তাকে কে রক্ষা করবে? কোনো রকমে দেবনাথ মল্লিক নিজের দুই হাত জোর করে মিনতির সুরে বললেন, তুমি তুমি আমায় মেরো না হে বিজয় প্রতাপ। আমার ভুল হয়ে গিয়েছে, আর আমি আমার ভুল নিজের মুখে স্বীকার করছি। শুধুমাত্র তোমার কাছেই নয়, আমি গোটা গ্রামের মানুষের সামনে আসল সত্যিটা বলবো। তুমি আমাকে দয়া করে মেরো না। আপনি যে অন্যায় করেছেন তার কোনো ক্ষমা নেই জমিদার মশাই। আপনার পাপের শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। আমার অতটুকু একটা বাচ্চা মেয়েকে আপনি পিতৃহারা করেছেন। আমার স্ত্রীকে আপনি বৈধব্যের যন্ত্রণার দিকে ঠেলে দিয়েছেন। আর শুধুমাত্র তাই নয়, আপনি এতটাই জঘন্য মানুষ যে একজন অসহায় বিধবার প্রতি কামনার দৃষ্টিতে তাকিয়েছেন। তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে সর্বশান্ত করতে চেয়েছেন। আপনার মতো পিশাচের এই মানব সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আমাকে হত্যা করো না। আমি আজই সকলের সামনে আমার অপরাধ স্বীকার করে নেব বলছি তো। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। কথাগুলো বলতে বলতে পাগলের মতো চিৎকার করে জমিদার দেবনাথ মল্লিক ছুটে বেরিয়ে এলেন তার ঘরের ভেতর থেকে। ছুটতে ছুটতে তিনি জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। জমিদারের অমন ধারা চিৎকার শুনে জমিদার বাড়ির প্রতিটি মানুষ, কাজের লোক, লেঠেল, পরিচালক বৃন্দ সকলেই ছুটে বেরিয়ে এলো বাইরে। কেউই বুঝতে পারছিল না হঠাৎ করে জমিদার মশাইয়ের এই মাঝরাতে কি এমন হলো যার কারণে তার এই রকম অবস্থা। জমিদার দেবনাথ মল্লিক ছুটতে ছুটতে পলাশডাঙ্গা গ্রামের চণ্ডী মণ্ডপের সামনে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়লেন। জমিদারের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে গ্রামের মানুষ একত্রিত হলো। মাত্র কিছু সময়ের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেল সেই জায়গা। জমিদার মশাই সকলের উদ্দেশ্যে বললেন, তোমাদের সকলের সামনে আজকে আমি আসল সত্যিটা বলবো। আমার নায়েব বিজয় প্রতাপ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়নি। আমি তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছি।
আসলে আমার অনেক দুর্নীতিমূলক কাজকর্ম সে জেনে ফেলেছিল। আমি তাকে বলেছিলাম এ কথা যেন 5 কান না হয়, বিনিময়ে সে অনেক অর্থ পাবে। কিন্তু অর্থের লোভে লোভী ছিল না বিজয় প্রতাপ। সে ছিল বড় সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ। তাই বিজয় প্রতাপ লোভের বশবর্তী না হয়ে আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালো। আর এই পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার জন্য এক দুর্মূল্য বিষ আমি নিয়ে আসলাম। সেই বিষ মানব শরীরে প্রবেশ করার কয়েক ঘন্টা পর থেকে তার কাজ আরম্ভ করে। সেদিন রাতে বাড়ির ঠাকুর মশাইয়ের হাত দিয়ে ভোগের প্রসাদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিলাম বিজয় প্রতাপকে। এ কথা অবশ্য ঠাকুর মশাই জানতেন না। তিনি তার নিজের অজান্তেই ওই প্রসাদ তুলে দিয়েছিলেন বিজয়ের হাতে। বিজয় প্রতাপ সুস্থ শরীরে বাড়ি ফিরে গেল। সে বুঝতেও পারল না যে তার শরীরে এক ভীষণ তীব্র অথচ ধীর গতিতে কার্যকারী বিষ প্রবেশ করেছে ইতিমধ্যেই। শেষ রাতের সময় এলো বিজয় প্রতাপের মৃত্যু সংবাদ। আমি আমার পোষা টাকা খাওয়ানো চিকিৎসকের কাছে তার দেহটা নিয়ে গেছিলাম। সবাইকে বললাম হৃদযন্ত্র বিকল হয়ে বিজয় মারা গেছে, কিন্তু তেমনটা আসলে হয়নি। চিকিৎসক কেবলমাত্র সেই কথাগুলোই বলেছিল যে কথা আমি তাকে বলতে বলেছিলাম। বিজয় প্রতাপের মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী আমি, আর অন্য কেউ নয়। ঝিমলির দেহ থেকে একটা কালো মতো ছায়া বেরিয়ে এসে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল জমিদারের উপর। জমিদার দেবনাথ মল্লিকের ঘাড়খানা মট করে মোটকে দিল সেই অদৃশ্য শক্তি। গ্রামের মানুষ ছিছি করল জমিদারের নামে। আসলে তিনি যে এতদিন ধরে ভালো মানুষের মুখোশ পরে এরকম এক জঘন্য অপরাধ কাজ করে গিয়েছেন তা তারা কেউ বুঝতে পারেনি। এদিকে এতক্ষণে ময়ূরাক্ষীরও জ্ঞান ফিরে এসেছিল। গ্রামের মানুষের চিৎকার চেঁচামেচি শুনে আর গোটা বাড়িতে কোথাও ঝিমলিকে দেখতে না পেয়ে সে দৌড়ে এলো সেই চণ্ডী মণ্ডপের কাছে। ছোট্ট মেয়েটা ততক্ষণে জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটির উপর। মেয়েকে কোলে তুলে গায়ের ধুলো ঝেড়ে আদরে চুম্বন করল সে। ময়ূরাক্ষীর কানের কাছে এক ঝলক ঠান্ডা বাতাস যেন ফিসফিস করে বলল, চিন্তা করো না ময়ূরাক্ষী, আমাদের মেয়ের কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র ঝিমলি নয়, আমি সব সময় তোমার সাথেও রয়েছি। তোমাদের রক্ষা করার দায়িত্ব আমারই। শুনলেন পিশাচ পর্ব অডিও স্টোরি থেকে হাড় হিম করা ভয়ের গল্প ঝিমলি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার আসছি নতুন একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে।